হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসন্ন নির্বাচনী পরীক্ষাকে কেন্দ্র করে রিভিউ ক্লাস, এটি হচ্ছে চতুর্থ পাঠ। আজকে আমরা পঞ্চম অধ্যায় তড়িৎচুম্বক আবেশের দিক পরিবর্তী প্রবাহ এবং অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই দুটি অধ্যায়ের একটু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। প্রথমতই আমরা বলি তড়িৎ চুম্বক আবেশ। তড়িৎ চুম্বক আবেশ কি? গতিশীল চুম্বক কিংবা পরিবর্তনশীল কুণ্ডলীবর্তনীর প্রভাবে একটি বদ্ধ কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বলের আবিষ্ট হওয়া, এটিকে বলা হয় তড়িৎ চুম্বক আবেশ। অর্থাৎ একটি বদ্ধ কুণ্ডলী, এই হচ্ছে একটি কুণ্ডলীবর্তনী। এই কুণ্ডলীবর্তনীতে কোনো ধরনের তড়িৎ চালক শক্তি নাই। একটি গ্যালভানোমিটার আছে, যা দিয়ে শুধুমাত্র আমরা বিদ্যুতের উপস্থিতি এবং পরিমাণ পরিমাপ করতে পারি। এই কুণ্ডলীর সামনে যদি একটি দণ্ডচুম্বক কিংবা অসম বিদ্যুৎবাহী কুণ্ডলী বর্তনী রাখি, তাহলে অসম বিদ্যুৎবাহী কুণ্ডলী বর্তনীর প্রভাবে এবং চুম্বককে গতিশীল যদি রাখি, আমরা দণ্ডচুম্বককে যদি গতিশীল রাখি, তার গতিশীলতার কারণে এখানে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্সের চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটার কারণে এই কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। এটিকে আমরা বলে থাকি তড়িৎ চুম্বক আবেশ। এই সংক্রান্ত প্যারাডের দুটি সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই চুম্বককে গতিশীল রাখবো কিংবা কুণ্ডলীর প্রবণতা পরিবর্তন করব, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই কুণ্ডলীতে আবিষ্ট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই কুণ্ডলী বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। এবং আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ বা তড়িৎচালক শক্তির দিক চুম্বক ফ্লাক্সের পরিবর্তন যদি সংখ্যা বৃদ্ধিতে যেদিকে হবে, চুম্বক ফ্লাক্সের সংখ্যা হ্রাসে তার বিপরীতে হবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে, আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ হচ্ছে ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা তড়িৎচালক বল আবিষ্ট পরিমাপ করে থাকি, সেটা হচ্ছে n × dπ/dt। এখানে একটি ঋণাত্মক চিহ্ন আসে। এখানে n হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, dπ হচ্ছে dt সময় কি পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে তা, আর এখানে e হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ। তাহলে প্যারাডের সূত্র শিখবা এখানে, তারপর তড়িৎচুম্বক আবেশ কি সেটা শিখে নেবা, প্যারাডের সূত্রের ব্যবহারগুলো আলোচনা করবা। এখানে আমরা দ্বিতীয় সূত্র আলোচনা করছি, সেই দ্বিতীয় সূত্রের গাণিতিক সমীকরণ দেখালাম। আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ e, কুণ্ডলীর পাক সংখ্যা, ফ্লাক্সের পরিবর্তন, তারপর হচ্ছে সময়, কত সময় হচ্ছে। তাহলে এই মানগুলো তোমার যদি জানা থাকে, তাহলে কুণ্ডলীতে কি পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে সেটি তুমি দ্বিতীয় সূত্র থেকে, প্যারাডের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারবা। ল্যাঞ্জের সূত্র, ল্যাঞ্জের সূত্র হচ্ছে কি, যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হবে, এটা যেই কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেবে। আমি যদি একটি কুণ্ডলী রাখি, এরকম ধরো, আচ্ছা এখানে আমরা পুরো দেখানোর জন্য একটি সিঙ্গেল একটা মাত্র কুণ্ডলী দেখাই। এরকম একটি কুণ্ডলী দেখালাম, এক পাকের কুণ্ডলী। এখন এখানে তার সামনে আমি যদি একটি দণ্ডচুম্বককে গতিশীল রাখি, সামনে নিই পিছনে নিই, অর্থাৎ গতিশীল রাখা, তাহলে এখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে, কারণ ফ্লাক্সের পরিবর্তন হবে। তড়িৎচালক বল যখন আবিষ্ট হবে, তাহলে এখানে অবশ্যই কি হবে, প্রবাহের একটা দিক পাওয়া যাবে। প্রবাহের দিক কোন দিকে হবে সেটি আমরা ল্যাঞ্জের সূত্র থেকে জানতে পারবো। ল্যাঞ্জের সূত্র হচ্ছে কি, বলছে কি, যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিকে এমন হবে, এটি যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দিবে। তাহলে আমি সামনে নিতে বাধা দিবে যদি এখানে স্পেরের উদ্ভব হয়। দণ্ডচুম্বকের স্পেরকে বিকর্ষণ করলেই তার বাধাপ্রাপ্ত, অন্য কোনো কারণে বাধাপ্রাপ্ত হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, স্পেরের উদ্ভব হবে, চুম্বক পেরের উদ্ভব হবে, কারণ এখানে তড়িৎচুম্বক বল যে আবিষ্ট হবে তার কারণে প্রবাহ সৃষ্টি হবে। কুণ্ডলীর ভিতর দিয়ে যখন প্রবাহ যায়, তখন সেখানে তার কেন্দ্রে একটি চুম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চুম্বক ক্ষেত্র উত্তর মেরু দক্ষিণ মেরু থাকবে, তাহলে অবশ্যই এখানে সামনে নেওয়ার সময় স্পেরের উদ্ভব হবে। ল্যাঞ্জের সূত্র অনুসারে, না হলে বাধা দিবে কি হবে, কারণ ল্যাঞ্জের সূত্র বলা হচ্ছে, যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হবে, এটি যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দিবে, তাহলে অবশ্যই সামনে নেওয়াটাকে বাধা দিবে। তাহলে স্পেরের উদ্ভব হওয়া মানে সলিনয়েডের নিয়ম থেকে ঘড়ির কাঁটার অভিমুখে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে।
সৃষ্টি হবে। তার মানে লেন্জের সূত্র থেকে আমরা প্রবাহের দিক জানতে পারবো। ঠিক তেমনি পিছনে নেওয়ার সময় এখানে আকর্ষণ করবে, আকর্ষণ তলে স্ফেরকে এখানে এন মেরু রাখবে, তখন প্রবাহের দিকটা বিপরীত হবে। তার মানে এখানে যেই তড়িৎ চলক বল উদ্ভব হবে সেটি হচ্ছে তড়িৎ চুম্বক আবেশের ফলে সেটি হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। আর এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কিনা এই বিষয়টা ব্যাখ্যা করা যায়। যেমন এখানে আমরা বলছি কুণ্ডলীতে আমরা যখন ফ্লাক্সের পরিবর্তন ঘটাবো, ধর্মের চুম্বককে কুণ্ডলীর সামনে আনা করবো, কিংবা একটা পরিবর্তনশীল কুণ্ডলী বর্তনীর প্রভাবে পাশে রক্ষিত বর্ধকুণ্ডলীতে তড়িৎচুম্বক বল আবিষ্ট করাবো, সেই তড়িৎচুম্বক বলটা কোন শক্তি রূপান্তর হয়? আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় এখানে শক্তির নিত্যতার সূত্র মেনে চলো না, কিন্তু লেন্জের সূত্র ব্যাখ্যা যখন আমরা পেলাম সেখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। কারণ লেন্জের সূত্র বলছে কি এখানে বাধা দিবে, এই সামনে নিতে কিংবা পিছনে নিতে বাধা দিবে, বাধা দিতে হলে এখানে যান্ত্রিক শক্তির প্রয়োজন হবে, তাহলে ওই যান্ত্রিক শক্তিটাই হচ্ছে এখানে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। তাহলে আমরা বলবো এখানে শক্তির নিত্যতার সূত্র মেনে চলে, কারণ এখানে যে পরিমাণ যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হয় দেখা যায় ঠিক ততটুকুই তড়িৎচালক বলের উদ্ভব হচ্ছে। তার মানে লেন্জের সূত্রের সাহায্যে আমরা তড়িৎ চুম্বক আবেশের ক্ষেত্রে শক্তির নিত্যতা ব্যাখ্যা করতে সক্ষম। ঠিক আছে, আচ্ছা এবার স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ। স্বকীয় আবেশ কি? একটি মাত্র কুণ্ডলীতে অসম প্রবাহের কারণে কুণ্ডলী নিজের ভিতরেই একটি তড়িৎ চুম্বক বল আবিষ্ট হবে, এটাকে বলা হয় স্বকীয় আবেশ। আর একটি কুণ্ডলীবর্তনীর প্রভাবে পাশে রক্ষিত আরেকটি কুণ্ডলীতে একটি কুণ্ডলীবর্তনী প্রভাবে তার ফ্লাক্সের পরিবর্তন ঘটালে তার পাশে রক্ষিত কুণ্ডলীতে তড়িৎ চুম্বক বল আবিষ্ট হবে, এটি বলি থেকে আমরা পারস্পরিক আবেশ। স্বকীয় আবেশ দেখা এরকম করে আমরা এরকম একটি মাত্র কুণ্ডলী, এখানে আমরা অসম প্রবাহ দিচ্ছি, অসম প্রবাহ যখন আমরা দিব তখন দেখা যাবে এই টেপা চেপের মাধ্যমে আমরা যখন সংযোগ দিব এখানে অসম প্রবাহ হবে, এর ভিতরে একটি তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, তড়িৎ বলরেখা তথা তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, চুম্বক বলরেখা তথা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, তাহলে এখানে বিপরীতমুখী একটি তড়িৎচালক বল আবিষ্ট হবে, এটাকে বলে থাকি আমরা স্বকীয় আবেশ। এই আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ ইজ ইকুয়াল টু মাইনাস এল ইনটু di/dt, মনে রাখতে হবে এটি। এই সমীকরণ থেকেই আমরা গাণিতিক সমস্যা করি, আমরা এখানে প্রমাণ করতে ব্যাখ্যা করতে পারি ডিটির সময়ে প্রবাহের মাত্রা কত পরিবর্তন হচ্ছে, তাহলে যদি তড়িৎচালক শক্তির পরিমাণ জানি স্বকীয় আবেশ গুণাঙ্ক কত সেটি আমরা নির্ণয় করতে পারবো, কিংবা স্বকীয় আবেশ গুণাঙ্ক যদি জানা থাকে তাহলে আমার প্রবাহ মাত্রা পরিবর্তন করলে কত সময়ে কি পরিমাণ পরিবর্তন করলে তড়িৎচালক বলের পরিমাণ কত উদ্ভব হবে সেটি আমরা জানতে পারি। তাহলে এটি হচ্ছে স্বকীয় আবেশের ক্ষেত্রে বললাম সেলফ ইন্ডাকটেন্স বলে থাকি আমরা এটাকে। আর এখানে এলটা কি? এলটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, একক মাত্রার প্রভাব মাত্রার পরিবর্তনের ফলে এই একটি মাত্র বর্ধকুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। এর একক হেনরি, এগুলো সংখ্যার জন্য শিখবা। একক হচ্ছে হেনরি। এক হেনরি কাকে বলে? এক হেনরি হচ্ছে কি প্রবাহমাত্রা পরিবর্তন যদি একক হারে হয় তাহলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ যদি 1 ভোল্ট হয় তখন তার স্বকীয় আবেশ গুণাঙ্কের মান হচ্ছে 1 হেনরি। একটি মাত্র বদ্ধ কুণ্ডলীতে প্রবাহমাত্রার পরিবর্তন একক হারে হবে, di/dt যদি 1 হয়, দ্যাট মিন্স 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তন হলে আবিষ্ট তড়িৎচালক শক্তি E এর মান যদি 1 ভোল্ট হয় তাহলে L ইজ ইকুয়াল টু হচ্ছে 1 হেনরি, অর্থাৎ স্বকীয় আবেশ গুণাঙ্কের মান 1 হেনরি। এইভাবে স্বকীয় আবেশ গুণাঙ্কের একক শিখবা। পারস্পরিক আবেশ গুণাঙ্কের এককও একই, হেনরি, একইভাবে আমরা সংজ্ঞায়িত করি। পারস্পরিক আবেশ হচ্ছে এই মাত্র একটা এখানে একটা আমরা কুণ্ডলী রাখলাম, এই কুণ্ডলীতে আমরা অসম প্রবাহ দিলাম, অসম প্রবাহের কারণে এখানে কি হবে? ফ্লাক্সের পরিবর্তন হবে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। তার কারণে যদি আমরা আরেকটি কুণ্ডলী রাখি এই কুণ্ডলীতে দেখা যাবে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। কেন হচ্ছে? এই প্রাইমারি কয়েলে ফ্লাক্সের পরিবর্তন ঘটিয়ে সেকেন্ডারি কয়েলে আমার তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, এই ধরনের ঘটনাকে বলা হয় পারস্পরিক আবেশ। আর সেই ক্ষেত্রেও আমরা ইকুয়েশন লিখতে পারি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম ইন্টু di/dt, এগুলো আমাদের মনে রাখতে হবে। আর এখানে ফ্লাক্সের সাথে কি পরিমাণ ফ্লাক্স জড়িত হচ্ছে এটার সাথে এটা তার এখানকার প্রবাহের সাথে সম্পর্কিত, ঠিক তেমনি এখানে কি পরিমাণ ফ্লাক্স জড়িত হবে সেটি এখানকার প্রবাহের সাথে সম্পর্কিত। সেখানে আমরা লিখি n পাই ইজ ইকুয়াল টু হচ্ছে li, এখানে আমরা লিখতে পারি m পাই ইজ ইকুয়াল টু হচ্ছে li। এই সমীকরণগুলো আমরা ব্যাপক আলোচনা করছি আমাদের নিয়মিত ক্লাসে, সেই নিয়মিত ক্লাসের বিষয়গুলো তোমরা তাহলে
খেয়াল রাখতে হবে, কারণ এগুলোতে আমাদের গাণিতিক সমস্যা হতে পারে। এম হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, এই কুণ্ডলীর পাক সংখ্যা, এই সেকেন্ডারি কয়েলে পাই হচ্ছে কি পরিমাণ ফ্লাক্স জড়িত হচ্ছে এখানে, আই হচ্ছে এখানকার প্রবাহ মাত্রা, আর এম, এটা এম হবে, এম হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, আর ঠিক সেম এখানে এল হচ্ছে শক্তি আবেশ গুণাঙ্ক, আই হচ্ছে এখানকার প্রবাহ, পাই হচ্ছে জড়িত ফ্লাক্স, আর এখানে এন হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা। এগুলো আমরা ব্যবহার করে থাকি সক্রিয় আবেশ এবং পারস্পরিক আবেশ গুণাঙ্কে। এই রাশিগুলো দিয়ে আমরা গাণিতিক বিষয়গুলো এবং অনুধাবনের প্রশ্নগুলো আমাদের ব্যাখ্যা করতে হয় এই সমীকরণগুলো দিয়ে। এই অধ্যায়ে আমরা আশীর্বাদ ট্রান্সফরমার ব্যবহার তৈরি করি। আমরা ট্রান্সফরমার কিভাবে তৈরি করে থাকি? ট্রান্সফরমার তৈরি করার জন্য আমার একটি লোহার মর্যা লাগবে, একটা কোর লাগবে, সেখানে এক পাশে আমরা একটা প্রাইমারি কন্ডাক্টরতে কয়েল, অপর পাশে একটি আমরা সেকেন্ডারি কয়েল সংযুক্ত করি। প্রাইমারি কয়েলে বা প্রাইমারি কন্ডাক্টরতে আমরা মুখ্য কন্ডাক্টরে আমরা তড়িৎচালক শক্তি দিই, সেকেন্ডারি কয়েলে সেই তড়িৎচালক শক্তিটা রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে কিংবা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করার জন্য ট্রান্সফরমার ব্যবহার করি। একটি হচ্ছে আরোহী ট্রান্সফরমার, আর একটা হচ্ছে অবরোহী ট্রান্সফরমার। ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর এই মনে করলাম একটা লোহার কোর, আমরা এখানে একটি কয়েল রাখি, এখানে একটি কয়েল, এটিকে বলে প্রাইমারি কয়েল, এটি সেকেন্ডারি কয়েল। এখানে আমরা তড়িৎচালক শক্তি দিই, এখানে আউটপুটে সেই তড়িৎচালক শক্তিটা রূপান্তর আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে ইনপুট। ইনপুটে যে তড়িৎচালক শক্তিটা সরবরাহ করি সেটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। এখানকার পাক সংখ্যাকে আমরা এনপি দ্বারা প্রকাশ করি। এটা তড়িৎচালক শক্তি আউটপুটে যেটা পাই সেটাকে আমরা ইএস দ্বারা প্রকাশ করি, আর এখানকার কুণ্ডলীর পাক সংখ্যাকে আমরা এনএস দ্বারা প্রকাশ করে থাকি। এবং সেখান থেকে আমরা জানি ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু হচ্ছে এনপি বাই এনএস, পাক সংখ্যার সাথে কুণ্ডলীর তড়িৎচালক শক্তির সম্পর্ক। আবার এখানে আমরা প্রবাহ পাবো, সেই প্রবাহটা এখানে আউটপুটে কেমন হবে সেটি যদি আমরা তড়িৎচালক শক্তির সাথে পাক সংখ্যার সাথে সম্পর্কিত করি তখন আমরা লিখতে পারি এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু হচ্ছে আইএস বাই আইপি, আইএস বাই আইপি। এই সম্পর্কগুলো আমরা ব্যবহার করে আমরা জানতে পারি ট্রান্সফরমারটা কেমন। ট্রান্সফরমারে যদি প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা বেশি হয় তাহলে সেটি হবে স্টেপ আপ ট্রান্সফরমার কিংবা আরোহী ট্রান্সফরমার। আর যদি আমরা প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম হয় তখন সেটি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এইভাবে আমরা কোন ধরনের ট্রান্সফরমার তৈরি করব সেটি নির্ভর করবে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাতের উপর। পাক সংখ্যার অনুপাত দিয়ে আমরা বুঝতে পারি এখানকার ভোল্টেজ কেমন হচ্ছে। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যদি বেশি হয় তাহলে সেটি হচ্ছে আরোহী ট্রান্সফরমার, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যদি কম হয় তাহলে সেটি হবে অবরোহী ট্রান্সফরমার, যেটি আমরা মূল সঞ্চালন লাইন থেকে বাসাবাড়ি ব্যবহারের জন্য আমরা যে ট্রান্সফরমার ব্যবহার করি সেটি হচ্ছে অবরোহী ট্রান্সফরমার অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর সঞ্চার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে ট্রান্সফরমারটা ব্যবহার করি যার সাহায্যে আমরা উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করি সেই ট্রান্সফরমারটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, অর্থাৎ নিম্ন ভোল্টেজকে সেটি উচ্চ ভোল্টেজে রূপান্তর করে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। এখন আসো দিক পরিবর্তী প্রবাহটা কি। দিক পরিবর্তী প্রবাহ হচ্ছে সেই প্রবাহ যেটি নির্দিষ্ট সময় পর পর তার মান পরিবর্তন হবে এবং দিকও পরিবর্তন হবে। অর্থাৎ শূন্য মান থেকে সর্বোচ্চ মান পর্যন্ত যাবে, সর্বোচ্চ মান থেকে শূন্য মান পর্যন্ত একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে, এরপর এটি দিক পরিবর্তন করে আবার শূন্য মান থেকে সর্বোচ্চ মানে গিয়ে আবার শূন্য মানে পৌঁছাবে। এইভাবে একটি পূর্ণচক্র সম্পন্ন করে। দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে তড়িৎচালক শক্তি ই এর মান এবং প্রবাহের মান আমরা বের করছি ইজ ইকুয়াল টু ই নট সাইন অফ ওমেগা টি, আর এটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এগুলো আমরা বের করছিলাম, মনে আছে না এগুলো? হ্যাঁ, এগুলো ছিল আমাদের দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি এবং প্রবাহ। সেক্ষেত্রে আমরা দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সম্পর্কটা কেমন হয় আমরা এরকম দেখাছিলাম। এদিকে যদি আমরা আই সময়কে দেখাই, সময় সাপেক্ষে কেমন পরিবর্তন হয়, ই কিংবা আমরা আই যে কোনো একটা দেখাতে পারি, একই রকম পাওয়া যাবে, একই রকম আমরা পরিবর্তন দেখবো। তাহলে এই শূন্য সময় এটি হচ্ছে একটা পূর্ণচক্র, এটি অর্ধচক্র, আর এটা হচ্ছে অর্ধচক্রের অর্ধেক অর্থাৎ T/4 সময়। এইদিকে আমরা যে মানটা পাচ্ছি সেটি হচ্ছে সর্বোচ্চ মান, যাকে আমরা আই নট দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আই নট দিয়ে প্রকাশ করি। ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগার মান হচ্ছে 2π/t, আর টি হচ্ছে সময়, যে কোনো সময় প্রবাহের মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। যেমন ধরো এটি দেওয়া আছে 10 দেওয়া আছে, এখানে এটা অ্যাম্পিয়ার দেওয়া আছে, প্রবাহ দেখানো হলো এখানে,
তাহলে এটি সর্বোচ্চ মান হচ্ছে কত? সর্বোচ্চ মান হচ্ছে 10 এম্পিয়ার। তাহলে I ইকুয়াল টু যদি সমীকরণটা বসাই তাহলে আমরা বসাবো 10 sin ওমেগা টি। এখন ওমেগাটা কত? ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই টি, 2 পাই বাই টি। এখন তুমি কোন সময়ের জন্য চাচ্ছ? সেটা যদি পর্যায়কালের জন্য হয়, সেটা যদি অর্ধ পর্যায়কালের জন্য হয়, পর্যায়কাল হলো এটা, আর একটা পূর্ণচক্রের যে অর্ধ পর্যায়কালের এই সময়টা T/2, তাহলে তুমি এখানে T/2 বসাতে পারো। T/2 বসালে তাহলে তুমি পাবা T সমান, অর্থাৎ T সমান কত বসাবা? T/2 বসালা, T সমান T/4 বসালা, T সমান 3T/4 বসালা, T সমান আর T বসালা। তাহলে এই সমস্ত মান বসিয়ে বিভিন্ন অবস্থানে আমরা তড়িৎচালক শক্তির মান যে কোনো সময়ের জন্য আমরা বের করতে পারি। যেমন আমরা উদাহরণ হিসেবে বললাম অর্ধচক্রের জন্য, তাহলে T/2 যদি বসাই, টি কাটা যাবে, 2 কাটা যাবে, সাইন পাই থাকবে, অর্থাৎ 0 হবে। এই অর্ধচক্রের জন্য প্রবাহের মানটা 0 হচ্ছে। এইভাবে আমরা যে কোনো সময়ের জন্য যে কোনো টাইম বলা থাকলে আমরা ওই সময়ের জন্য প্রবাহের মানটা নির্ণয় করতে পারি। এখন আমরা এখানে যে প্রবাহটা আছে একটা নির্দিষ্ট সময়, সেই প্রবাহের মান তাহলে আমরা বের করতে পারি। এখন আমাকে যদি বলা হয় ইনপুটে আমরা প্রবাহটা, এখানে যেই সার্কিট যেই লেখাটা দেওয়া আছে সেই লেখা অনুযায়ী প্রবাহটা আমরা পাচ্ছি, ইনপুটে আমরা ট্রান্সফরমার ইনপুটে দিচ্ছি, আউটপুটে কেমন পাবো? তো আউটপুটে কেমন পাবো পাক সংখ্যার উপর নির্ভর করবে। NP/NS = S/IP, NP/NS = S/IP, সেখানে আমরা পাবো কেমন করে? কিংবা ভোল্টেজ যদি আমাকে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভোল্টেজ বের করতে পারি। NP এর সাথে IS এর সাথে EP এর সম্পর্ক আছে না? সেখান থেকে আমরা EP/S = IS/IP, সেখান থেকে আমরা আউটপুটে কত ভোল্টেজ পাচ্ছি, ইনপুটে কত ভোল্টেজ দিচ্ছি, ইনপুটে আমরা প্রবাহ কত দিচ্ছি, আউটপুটে প্রবাহ কত দিচ্ছি, পাক সংখ্যা কত, এইগুলি দিয়ে আমরা ট্রান্সফরমারের প্রকৃতি বের করতে পারি। কিংবা বের করতে পারি আউটপুটে কত ভোল্টেজ পাবো, কিংবা আউটপুটে আমরা কত প্রবাহ পাবো। এমনকি আমরা V = IR এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, E = IR এই সূত্রটা অ্যাপ্লাই করি। ইনপুটে যদি কয়েলের রোধ দেওয়া থাকে, ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে প্রবাহ বের করতে পারি। আউটপুটে যদি রোধ দেওয়া থাকে, ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে সেখানেও আমরা প্রবাহ বের করতে সক্ষম হই। বোঝা গেছে? তাহলে এই কৌশলগুলো আমরা ব্যবহার করব। যদিও আমরা এটি তড়িৎচুম্বক আবেশ করতেছি, কিন্তু দেখো V = IR এই সূত্রটা আমি এখানে ব্যবহারের কথা বলছি। E = হচ্ছে IR, এটি আমরা ব্যবহার করতে পারবো। যদি প্রাইমারি কয়েল হয় V = IPR, সেকেন্ডারি কয়েল হয় PS = ISR, রোধের সাথে সম্পর্কিত করে এইভাবে আমাকে ভোল্টেজ কিংবা প্রবাহ আমরা এখানে বের করতে পারি। প্রয়োজন অনুযায়ী আমাদের এটি নির্ণয় করতে হবে। কখনো কোনো আমাদের প্রশ্ন বলে যে এই ট্রান্সফরমারটা উপযোগী কিনা, তাহলে এই ক্ষেত্রে উপযোগী কিনা। যেমন ধরো বাসা বাড়ির জন্য ব্যবহার করবো, আমার লাইন দরকার 220 ভোল্ট, কিন্তু আমরা 440 লাইন পাচ্ছি, তাহলে একটি ট্রান্সফরমার ব্যবহার করতে পারি। সেখানে ট্রান্সফরমার ব্যবহার করে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করতে পারি। সেই 440 লাইনকে আমরা 220 লাইনে রূপান্তর করতে পারি। সেটি নির্ভর করবে ইনপুটে আমার প্রাইমারি কয়েলের পাক সংখ্যা কত, আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কত, আর যে কয়েলটা তৈরি করতেছি তার রেসিস্টেন্স কেমন, তার উপর ডিপেন্ড করবে না, সবগুলোর উপর ডিপেন্ড করবে। এবং এটির উপর ভিত্তি করে আমরা কোনো গাণিতিক সমস্যা পেতেও পারি। তাহলে এগুলো আমরা খেয়াল রাখবো। এই অধ্যায়টি খুব কঠিন অধ্যায় না, তবে একটা হায়ার থটের পড়া। এটা ভালো করে না পড়লে, আমার যদি ক্লাসগুলো ভালো করে না দেখো, তোমরা যদি অনুশীলন করো, নিজের থেকে অনুশীলন না করো, তাহলে তোমাদের খুব কঠিন মনে হতেই পারে। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই ক্ষেত্রে প্রথম যেটি আলোচনা করবা, যেটি শিখে নেবা, সেটি হচ্ছে আপেক্ষিকতা কি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপেক্ষিকতা বলতে আমরা যেটা বুঝি, স্থান কাল ভর এগুলো জড়, এগুলো ধ্রুব। স্থান কাল ভর বা জড় ধ্রুব, কিন্তু আইনস্টাইনের মতে এগুলো আপেক্ষিক। আপেক্ষিকতা বলতে আমরা এটাই বুঝে থাকি। ঠিক আছে? আপেক্ষিক তত্ত্ব, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, সেই আপেক্ষিক তত্ত্বের দুটি স্বীকার্য আছে। স্বীকার্যগুলো প্রথম স্বীকার্য, দ্বিতীয় স্বীকার্য এবং তার ব্যাখ্যাগুলো করবা। প্রথম স্বীকার্য কি? সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম হবে। তাহলে আমরা আপেক্ষিকতা বিশেষ স্বীকার্য দুটি ভালো করে আমরা মুখস্থ করব। স্বীকার্য সমূহ আছে দুটো, একটা হচ্ছে কি সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর অবয়ব এক হবে, আরেকটা হচ্ছে কি সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ একই থাকে। ঠিক আছে? এই দুটি সূত্র ব্যাখ্যা আলোচনা করবা। তারপর আমরা লরেন্স ট্রান্সফরমেশন করছি, গ্যালিলিও ট্রান্সফরমেশন করছি, যেখান থেকে আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতা, তারপর হচ্ছে সময়ের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, এই সব বিষয়গুলো আমরা আলোচনা করছি কিনা? সময়ের আপেক্ষিকতা আর হচ্ছে ভরের
আপেক্ষিকতা। এগুলো মনে আছে? অবশ্যই। দৈর্ঘ্যের আপেক্ষিকতা কি ছিল? L is equal to L naught into root 1 minus b square by c square। সময়ের আপেক্ষিকতা কি? T naught divided by root 1 minus b square by c square। ভরের আপেক্ষিকতা কি? m naught divided by root 1 minus b square by c square। মনে আছে এগুলা? এটি হচ্ছে কি স্থির অবস্থার দৈর্ঘ্য। গতিশীল দৈর্ঘ্য যদি v বাই গতিশীল থাকে তাহলে তার দৈর্ঘ্য কত হবে? আর এটা হচ্ছে কি গতিশীল অবস্থায় অর্থাৎ গতিশীল কাঠামোতে পরিবর্তিত সময় ব্যবধান, স্থির কাঠামোতে পরিবর্তিত সময় ব্যবধান। কাঠামোটা যদি v বাই গতিশীল থাকে তাহলে আমার এই টাইমটা কত পরিমাপ করবে সেটি। আর এটা হচ্ছে ভরের আপেক্ষিকতা অর্থাৎ গতিশীল অবস্থায় বস্তুর ভর ভর কেমন হবে? যদি বস্তুটা v বাই গতিশীল থাকে আর m নট যদি হয় স্থির ভর। তাহলে এই সম্পর্কগুলো আমরা ব্যবহার করি, নানা জায়গায় আমরা ব্যবহার করি। আমরা বলি একটি বিমান উঠছিল, আকাশে বিমান উঠতেছিল, একটি নির্দিষ্ট বেগে, আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল আছে, কিংবা একটি কণা ম্যাসন কণা গতিশীল আছে, তার বেগ দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে তার কাল ব্যবধান কেমন হবে, একটা সময় থেকে একটা সময় কেমন হবে, ভরের পরিবর্তন কেমন হবে, সেগুলো আমরা এই সম্পর্ক থেকে পেতে পারি। আর দৈর্ঘ্য পরিবর্তন বলছিলাম, একটি বিমান আকাশে উঠছিল, বিমানটা কত বেগে যাচ্ছে সেই ব্যাগটা যদি জানি, স্থির অবস্থায় তার দৈর্ঘ্য কত, যদি মনে করলাম 10 মিটার, গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য কত হবে, সেটি আমরা এই সম্পর্ক থেকে এগুলো নির্ণয় করতে পারি। এখানে আমরা বলি কি যমজ ফুটাবাজ, দুই যমজ ভাই, দুজনে পৃথিবীতে আছে, দুজনের বয়স মনে করলাম 10 বছর, 10 বছর বয়সে একজন মহাকাশ ভ্রমণে গেল, সেই তার হিসাব মতে 10 বছর পর পৃথিবীতে ফিরে আসলো, তাহলে তার হিসাব মতে 20 বছর পর সে পৃথিবীতে ফিরে আসলো, কিন্তু পৃথিবীর হিসাব মতে এই সমব্যবধানটা বেশি হবে। অর্থাৎ পৃথিবীতে যে আছে তার কাছে মনে হবে সে হয়তো 21 বছরের উন্নীত হয়ে গেছে, আর ওর হলো যে 20 বছর, তাহলে পার্থক্য হয়ে গেল না? এই পার্থক্যের বিষয়টা আমরা আলোচনা করতে পারি আপেক্ষিকতার থেকে, আপেক্ষিকতার এই সূত্র থেকে। আমরা বলে থাকি পদার্থবিজ্ঞানের দুটি ধারা, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে কোয়ান্টাম। অর্থাৎ আমরা চিরায়ত পদার্থবিজ্ঞানের কথা যখন বলি, চিরায়ত পদার্থবিজ্ঞানের মতে স্থান, কাল, ভর এগুলোকে আমরা ধ্রুব ধরি না, নিউটনের যে সূত্রগুলো সেগুলোর মতে ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু বস্তুর বেগ যখন আলোর বেগের কাছাকাছি হবে তখন তাকে তার গতি প্রকৃতি হিসাব করার সময় আমাদেরকে আপেক্ষিকতার বিষয়টিকে মাথায় রেখে হিসাব করতে হয়। তাহলে আপেক্ষিকতা এই বিষয়টিকে আমরা জানলাম। হ্যাঁ, আপেক্ষিকতার এই বিষয়টি আমরা একটু ভালো করে করব। তারপর আপেক্ষিকতার পরে যদি আমরা আসি এক্স রে আছে আমাদের, এক্স রে কিভাবে উৎপন্ন হয়, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করা হয়, এক্স রে কি দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন যখন কোনো ধাতুকে আঘাত করে সেখান থেকে অজানা এক ধরনের রশ্মি নির্গত হয়, সেই রশ্মিকে আমরা এক্স রে বলি। এক্স রে আসলে হচ্ছে ফোটন, এটা ইলেকট্রন নয়। ইলেকট্রন গিয়ে ধাতুকে আঘাত করবে, সেই ইলেকট্রনের গতিশক্তির একটা অংশ এক্স রেতে রূপান্তরিত হবে। সে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য, এক্স রে ধর্ম, বৈশিষ্ট্য, এক্স রে ব্যবহার এগুলো আমরা আলোচনা করবো। তাহলে আমরা কি করবো? এক্স রেটা পড়বো, তার উৎপাদন প্রক্রিয়া, তার এক্স রে কি করবো? উৎপাদন প্রক্রিয়া, ধর্ম, ব্যবহার এগুলো আমরা আলোচনা করব, এবং এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যটা পরিমাপ করব। আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা কিভাবে পরিমাপ করব সেই সমীকরণটা আমরা জেনে নিব। অবশ্যই এগুলো আমাদের ক্লাস আছে, নিয়মিত ক্লাস আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখবো। আসলে একটা ক্লাসে আমি দুটো চ্যাপ্টার পর্যালোচনা করতে চাচ্ছি, অনেক লম্বা সময় যদি হয়ে যায় তাহলে তোমরা সেটি এতক্ষণ সময় ধরে থাকতে পারবে না। সেই জন্য আমি চাচ্ছি একটু একটু করে বলে দেওয়ার জন্য, বিষয়গুলো যেন তোমাদের কাছে একটু অনুভূত হয় যে এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। এক্স রে পরে আমরা আলোচনা করতে পারি আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া যথোপযুক্ত কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ, যথোপযুক্ত কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ যখন কোনো ধাতুকে আঘাত করে তখন সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয়, ইলেকট্রন নিঃসরণ হওয়া, ইলেকট্রন নির্গমন হওয়ার বিষয়টিকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে যথোপযুক্ত কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ, যে কোনো কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ যদি আপতিত হয় সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হবে না। আমরা মনে করলাম এখানে একটি ধাতব প্লেট, এখানে একটি ধাতব প্লেট, দুইটা ধাতব প্লেট। এখন এখানে আপতিত হলো, যে তরঙ্গটা এখানে আপতিত হলো এবং এখানে আপতিত হলো একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। মনে করলাম এটা হচ্ছে 4400 এংস্ট্রম, এটা তরঙ্গ দৈর্ঘ্য 4400। কিন্তু আমরা দেখবো এখানে আলোক তড়িৎ সংঘটিত হচ্ছে, এটাতে হচ্ছে না। কেন হবে না? কারণ এই ধাতব পদার্থ এবং এই ধাতব পদার্থের কার্যপেক্ষক এক নয়। কার্যপেক্ষক কি? কার্যপেক্ষক হচ্ছে ইলেকট্রন মুক্ত করার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয়,
যাকে আমরা ওয়ার্ক ফাংশন বলে থাকি এবং যা পরিমাপ করি HF নট। যেখানে H হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, W নট হচ্ছে কার্যপেক্ষক, F নট হচ্ছে সূচন কম্পাঙ্ক। প্রতিটা ধাতুর জন্য ন্যূনতম একটি কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ আপতিত হয় ইলেকট্রন মুক্ত করার জন্য। কারণ ইলেকট্রন পরমাণুস্থ নিউক্লিয়াসের সাথে কি একটি বন্ধনে আবদ্ধ থাকে, একটি শক্তিতে আবদ্ধ থাকে পরমাণুর ভিতরে। তাহলে সেই ইলেকট্রনকে মুক্ত করার জন্য বাহির থেকে যে শক্তিটা আসবে সেই শক্তির সেই পরিমাণ প্রয়োজনীয় শক্তি থাকতে হবে সেখানে, অর্থাৎ তার ইলেকট্রনটি ওই ফোটন থেকে শক্তি সংগ্রহ করে তারপর যে শক্তিশালী হবে তারপর সে মুক্ত হবে। কিন্তু যে ফোটন থেকে বিকিরণ থেকে যে শক্তি সংগ্রহ করবে তার পরিমাণ যদি কম হয়ে থাকে তাহলে সেই সেখান থেকে মুক্ত হতে পারবে না। প্রতিটি ধাতুর জন্য এই ধাতুর জন্য একটি কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক আছে, এটার জন্য একটা আছে, কিন্তু এই দুটার সূচন কম্পাঙ্ক এক নয়। এটা যদি 1 বলি, এটা 2 বলি, এটা যদি মুক্ত না হয় তাহলে এটা বেশি সূচন কম্পাঙ্ক বেশি বেশি প্রয়োজন হবে। সেই জন্য এখানে একই তরঙ্গ দৈর্ঘ্য এটার জন্য হচ্ছে, এটা হচ্ছে না। কিন্তু যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন করি, তরঙ্গ দৈর্ঘ্য যদি একটু কমাই দিই তাহলে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কমালে সূচন কম্পাঙ্ক বেড়ে যাবে না, তখন এখান থেকে ইলেকট্রন মুক্ত হতে পারে। ইলেকট্রন মুক্ত হবে কি হবে না এরকম করে আমাদেরকে জানতে হয়। ওয়ার্ক ফাংশনের সাথে আপতিত বিকিরণের শক্তির সম্পর্ক জানতে হয়, অর্থাৎ কার্যপেক্ষকের সাথে আপতিত বিকিরণের শক্তি, আপতিত বিকিরণের শক্তি যাকে আমরা এই দ্বারা প্রকাশ করবো, এই যেগুলো হচ্ছে HF, বা ল্যাম্বডা যদি F যদি দেওয়া থাকে ল্যাম্বডা থাকে তাহলে সরাসরি এটি দিয়ে বের করতে পারবো। এখন যদি যদি ইজ গ্রেটার দেন ওয়ার্ক ফাংশন হয় তাহলে ইলেকট্রন মুক্ত হবে অথবা মুক্ত হবে না। তাহলে আপেক্ষিকতার এই বিষয়টি আমাদের জানতে হবে, এবং আপেক্ষিকতার উপর আইনস্টাইনের একটি সমীকরণ আছে। সেই সমীকরণটা কি, আলোক তড়িৎকের ব্যাখ্যায় আইনস্টাইনের আপেক্ষিকতা নয়, আলোক তড়িৎকের উপর আইনস্টাইনের একটি সমীকরণ আছে। সেই সমীকরণটা হচ্ছে E কার্যপেক্ষক যোগ kmax, অর্থাৎ আমরা এটাকে বলি HF HF নট প্লাস হাফ m v max স্কয়ার। অর্থাৎ এখানে F নট HF নট হচ্ছে কার্যপেক্ষক আর kmax হচ্ছে ইলেকট্রনটা যে গতিশীল হবে, যে এখান থেকে ইলেকট্রন যে গতিশীল হবে তার গতিশক্তি, আর এটি হচ্ছে আপতিত বিকিরণের শক্তি। যেখান থেকে আমরা লিখতে পারি HF মাইনাস HF নট হচ্ছে হাফ m v max স্কয়ার। এই সমীকরণটাকে আমরা বলি আলোক তড়িৎক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ। এখান থেকে আমাদের এই কি পরিমাণ গতিশক্তি সেটি বের করতে পারে, আমাদেরকে এখানে ইলেকট্রনটি যে গতিশীল হবে তার বেগ কত হবে সেটিও আমাদেরকে নির্ণয় করতে হতে পারে। বোঝা গেছে? আর এই আলোক তড়িৎক্রিয়া সংক্রান্ত বিষয়গুলো তোমরা করবা। তারপর তোমরা করবা কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়াটা কি, অর্থাৎ বিকিরণ যখন আপতিত হবে, অর্থাৎ হালকা মৌল কার্বনের মতো হালকা মৌল থেকে বিকিরণ যখন আপতিত হবে তথা ইলেকট্রনের উপর আপতিত হবে, তখন মনে করা হচ্ছে স্থির ইলেকট্রন। তখন কি হবে, আপতিত বিকিরণের কম্পাঙ্ক তথা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, দেখা যাবে যে কি এই ইলেকট্রনের সাথে সংঘর্ষের পরে ইলেকট্রনের সাথে কি হবে, ইলেকট্রনের সাথে স্থির ইলেকট্রনের সাথে সংঘর্ষের পরে এই বিকিরণটা দিক পরিবর্তন করতেছে, এই দিকে চলে যাচ্ছে, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কত কোণে বিক্ষিপ্ত হচ্ছে, পাই কোণে বিক্ষিপ্ত হচ্ছে, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। আর ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে, ইলেকট্রনটা এদিকে যাচ্ছে, একটা বেগ প্রাপ্ত হচ্ছে। ইলেকট্রনটি একটি নির্দিষ্ট বেগে এদিকে যাচ্ছে, এটা স্থির ভর মনে করলাম ইলেকট্রনের গতিশীল ভর। তো এদিকে কে যাচ্ছে, এদিকে যাচ্ছে আপতিত বিকিরণ, আপতিত ফোটনটি এখানে এই ইলেকট্রনের সাথে সংঘর্ষের পর তার ইলেকট্রনকে সেই শক্তি দিয়ে দিবে। শক্তি যখন শোষণ করবে ইলেকট্রন গতিশীল হবে, আর কোন দিকে গতিশীল হবে, এই থিটা কোণে গতিশীল হলো। আর বিকিরণটা কোন দিকে বিক্ষিপ্ত হলো সেটি দিকে হয়েছে। তার বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য এবং আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু h বাই m নট c ইন্টু 1 মাইনাস cos পাই। এই সমীকরণ থেকে আমরা পাই, এটিকে আমরা বলি কম্পটন সমীকরণ, কম্পটনের সমীকরণ। আর ঘটনাটাকে বলে থাকি আমরা কম্পটন ক্রিয়া। এখানে কিন্তু আমাদের এখানে এই কম্পটন ওয়েভলেন্থের কেমন পরিবর্তন হবে বা পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে এগুলো আমাদের প্রশ্ন হতে পারে। আবার আমাদের প্রশ্ন হয় এই ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা। হ্যাঁ, আমরা এখানে হিসাব করব এই আপতিত বিকিরণের শক্তি কত, আর এইখানে গতিশীল হওয়ার পরে ইলেকট্রনটার গতিশক্তি কত, আর এটি হচ্ছে কি এই
বিক্ষিপ্ত ফোটনের গতিশক্তি কত, এই দুটো যদি আমরা হিসাব করতে পারি এবং এই দুটোর যোগফল এবং এটার যোগফল যদি সমান হয়, তাহলে বলবো আমরা এখানে শক্তির নিত্যতা মেনে চলে। বুঝলেন? অর্থাৎ আপতিত বিকিরণের শক্তি তো আছে, আর এটা কি বিক্ষিপ্ত বিকিরণের শক্তি। এই আপতিত বিকিরণ থেকেই ফোটন ইলেকট্রনটি শক্তি শোষণ করে, তাহলে এই শক্তি কমে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তিত শক্তি আর শক্তিটা কোথায় যাচ্ছে? শক্তি যাচ্ছে ইলেকট্রন গ্রহণ করতেছে। তার ইলেকট্রনের গতিশক্তি বিক্ষিপ্ত ফোটনের গতিশক্তি সমান হবে আপতিত বিকিরণের শক্তি। তাহলে যদি সমান হয়, তাহলে আমরা বলবো এখানে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। এটি তোমরা একটু ভালো করে দেখে নিবা। এরপর আমাদের আছে ডি ব্রগলি ম্যাটার ওয়েভস আছে, আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, এগুলো আমরা একটু দেখে নেব। ডি ব্রগলি ম্যাটার ওয়েভ, ডি ব্রগলি বস্তু তরঙ্গ, ডি ব্রগলি বস্তু তরঙ্গ। এখান থেকে আমরা ওয়েভ পার্টিকেল অর্থাৎ আমরা বলে থাকি তরঙ্গ এবং কণা তত্ত্ব দুটো একসাথে মেনে চলে। এই কণা দ্বৈত সত্তা বলে থাকি, আমরা দ্বৈত প্রকৃতি বলে থাকি। অর্থাৎ বস্তুর কণার রূপে দেখি আমরা কখনো, তাকে আমরা তরঙ্গ রূপে দেখতে পাই। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে ফোটনের আমরা জানি তার তরঙ্গ ধর্ম আছে, তার কণা ধর্ম আছে। ডি ব্রগলি বললো যে কি প্রতিটি বস্তুর এরকম কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটো থাকতে পারে। এটাকে আমরা যে কণা তরঙ্গ ধর্ম আমরা বললাম, সেটাকে আমরা বলছি কি বস্তু ডি ব্রগলি বস্তু তরঙ্গ হিসেবে বিবেচনা করতেছি। এই ডি ব্রগলি ওয়েভলেন্থটা কি সেটি আমরা জেনে নিব। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটাও আমরা ডিটেলস জেনে নেব। তাহলে এই চ্যাপ্টারেও আমরা যদি বলি আমি 15 মিনিট ক্লাস করি, পুরো সব পড়া ফেলছি, এমন বলা যাবে না। জাস্ট তোমাদেরকে দুটো চ্যাপ্টার আছে, আমাদের দুটো চ্যাপ্টার শিখতে হবে। অনেকগুলো চ্যাপ্টারের মতো এই দুটোও শিখতে হবে। এই দুটো বিষয়গুলো আমাদের একটু পড়তে হবে, ধারাবাহিকভাবে একটা একটা করে সব দেখতে হবে। সেই দেখার জন্য, পরীক্ষার আগে একটি প্রস্তুতি নেওয়ার জন্য, বলার জন্য, শুধু তোমাদেরকে জানান দেওয়ার জন্য যে এরকম একটা চ্যাপ্টার আছে, এই বিষয়গুলো তোমরা বলবা, সেই জন্য আমার এই ভিডিও ক্লাসটি। আর তোমরা আমাদের যে আগের যে ক্লাসগুলো আছে সেগুলো ইউটিউবে তো আছে, সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নেবা ভালো করে। আর নিজেদেরও জানা আছে, অর্থাৎ আমাদের যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় আসে এবং কলেজ পরীক্ষায় আসে, সেই প্রশ্নগুলো একটু দেখে নেবা ভালো করে, সেগুলো অনুশীলন করবা, মূল বিষয়টা অনুশীলন করবা, তাহলে তুমি যে কোনো প্রশ্ন আনসার করতে পারবা। তো অনেকক্ষণ সঙ্গে ছিল, আশা করি তোমরা ক্লাসটাতে কিছুটা না হলে উপকৃত হবা, একটু না একটু হলে উপকৃত হবা। এরপরে বলছি, তোমরা যদি কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে সরাসরি যোগাযোগ করবা, সেই প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এই আশা রাখছি। ততক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নির্বাচনী পরীক্ষায় সবাই ভালোভাবে সফলতার সহিত সমাপ্ত করো, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।